কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরবে তার ডানা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্রী, এই মন্ত্রে দীক্ষিত যে জন তাকে বিশ্বপথিক বলাই বোধহয় শ্রেয়। জীবনটাই যে মানুষের কাছে শুধুই প্রশ্ন করে করে উত্তর খোঁজার এক চলমানতা, আর এই উত্তর পাওয়ার নেশায় শুধুই পুঁথি পড়া নয়, পথেও পড়ে থাকায় তিনি কুণ্ঠাবোধ করেন না। তাই শুধু পুঁথিই নয়, পথ থেকেও শিক্ষা নিয়েছেন এই পথিক। অবিরত প্রশ্নতাড়িত তিনি সত্য খুঁজেছেন বিজ্ঞানের কাছে, বিজ্ঞান দর্শনের কাছে, ঝোড়ো জীবনের কাছে। তিনি সুরেশ কুণ্ডু। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর চতুরঙ্গ উপন্যাসে শচীশের জ্যাঠামশায়, যার নাম ছিল জগমোহন, তার নাস্তিক্যবাদী ভাবনার চিত্রায়নে লিখেছিলেন, জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। সেই ভালো করার মধ্যে অন্য যে কোনো রস থাক, একটা প্রধান রস এই ছিল যে নাস্তিকের পক্ষে লোকের ভালো করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নাই। তাহাতে না আছে পুণ্য, না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বকশিসের বিজ্ঞাপন বা চোখ রাঙানি। যদি কেহ তাহাকে জিজ্ঞাসা করিত, প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধনে আপনার গরজটা কি, তিনি বলিতেন, কোনো গরজ নাই, সেইটি আমার সবচেয়ে বড় গরজ। তিনি শচীশকে বলিতেন, দেখ বাবা, আমরা নাস্তিক, সেই গুমরে আমাদিগকে একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হইবে। আমরা কিছুকে মানি না বলিয়াই আমাদের নিজেকে মানিবার জোর বেশি। আমার কাছে যে সামান্য কয়েকজন, খুব স্বল্প সংখ্যক কয়েকজন জ্যাঠামশাই আমি দেখতে পেয়েছি, আমি যাদের সান্নিধ্যে এসেছি, তাদের মধ্যে সুরেশদা অবশ্যই একজন। সুরেশদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, কিন্তু আমার যেন মনে হয় যে সুরেশদার সঙ্গে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন করে পরিচিত হই। এর কারণ হচ্ছে সুরেশদা এক বহু বর্ণময় ব্যক্তিত্ব, তার অগাধ পাণ্ডিত্য, বহু বিস্তৃত তার পঠন পাঠন অধ্যয়ন, তার লেখালেখির চর্চাটা এত বেশি যে আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে একটা মানুষের পক্ষে এত বিচিত্র বিষয়ে পড়াশোনা করা সম্ভব কিনা। তাই সুরেশদাকে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন করে আবিষ্কার করি। আমার কাছে কখনো সুরেশদা, অবশ্যই সর্বোপরি সুরেশদা আমার কাছে একজন কঠোর নাস্তিক, নিরীশ্বরবাদী, মানবতাবাদী, যুক্তিবাদী, বস্তুবাদী মানুষ, যিনি মননে এবং জীবনচর্যায় একই সঙ্গে ভীষণভাবে আদর্শ পরায়ণ, আদর্শনিষ্ঠ এবং একজন দক্ষ সংগঠক। একজন, আমি মনে করি পশ্চিমবঙ্গে তথা বাংলাদেশে বিজ্ঞান আন্দোলনে, গণবিজ্ঞান ও যুক্তিবাদ আন্দোলনে অন্যতম পথিকৃৎ সুরেশ কুণ্ডু। এছাড়াও সুরেশদার অনেক পরিচয় আছেন। তিনি গণস্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি গণপরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন আঙিনায় অবাধে স্বচ্ছন্দে বিচরণ করেন। আর সবচেয়ে বড় কথা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে সুমহান উত্তরাধিকার আমাদের আছে, সেই সুমহান উত্তরাধিকারের সুরেশদা একজন অসামান্য, আমাদের কাছে শ্রদ্ধেয় এক উত্তরসূরি, যাকে আমরা কাছে পেয়েছি। এটা আমাদের কাছে শুধু একটা সুখকর একটা অভিজ্ঞতাই নয়, এটা আমাদের ভবিষ্যতে যারা বিজ্ঞান আন্দোলন করবে তাদের জীবনে চলার পাথেও। ছাত্র জীবনে বাম রাজনীতি, পরে সার্কাসের জাদুকর, হোমিও ডাক্তারের কম্পাউন্ডার ও পরবর্তীকালে শিক্ষকতা। এপার বাংলায় কলেজ স্ট্রিট বইপাড়ায় প্রুফ রিডার, তারপরে প্রকাশনা সংস্থার ম্যানেজার, একসময় আইন চর্চা। পেশার এই বিচিত্র বিচরণের পরও তার আজ একটা বিশেষ পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে দুই বাংলার বিজ্ঞান ও পরিবেশ সচেতন মানুষের কাছে। তিনি প্রায় 4 দশকের বিজ্ঞান ও পরিবেশ কর্মী, ক্ষেত্র সংগঠক ও সমীক্ষক, বিচিত্র বিষয়ের লেখক। দেশটা তো এখন বাংলাদেশ। এই বাংলাদেশের বরিশাল জেলার
একটা অনুন্নত এবং প্রত্যন্ত গ্রাম ডৌগাতলা। সেই গ্রামেই আমার জন্ম। আমার প্রাথমিক এবং মধ্য মাধ্যমিক শিক্ষা আমার জন্মগ্রামে। আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। আমার ঘনিষ্ঠতম সহপাঠী ছিল আমার এক বন্ধু মুজিবুর রহমান, পাড়াগত বন্ধুও বটে। তো আমাদের গ্রামের একটা মসজিদের সামনে একটা পানীয় জলের পুকুর ছিল, তখন তো টিউবওয়েল ছিল না। তো আমি একদিন আমার বন্ধু মুজিবুর রহমানের হাত ধরে মাটির কলসিতে পানীয় জল নিয়ে বাড়িতে ফিরলাম। আমার বাবা দোকান ছিল, ব্যবসায়ী। তো দোকানের সামনে আসতেই তিনি আমাকে বললেন, ওই জলের কলসিটা ফেলে দিতে হবে। আমি তার কাছে জানতে চাইলাম যে আমি তো ঠিকঠাক মতো অন্য দিনের মতোই জল এনেছি, তা আজকে এটাকে ভেঙে ফেলতে হবে কেন? সে বলল যে তর্ক করা যাবে না, আমি যা বলছি সেটা শুনতে হবে। তিনি দোকান থেকে নেমে এসে সশব্দে এমন চড় মারলেন আমাকে যে মাথায় যে মাটির কলসিটা পুরো ভেঙে গেল। আমি তখন একটা প্রতিজ্ঞা করেছিলাম ওই বয়সে যে এইভাবে যদি ধর্ম আমার সাথে আমার বন্ধু মুজিবুরের তফাৎ তৈরি করে দেয়, সেই বয়সে আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেটা আমার শৈশব শপথ বলা যেতে পারে, যে আমি যতদিন বেঁচে থাকব এই ধর্মের যে বিভাজন বিভেদ, আমি এর বিরুদ্ধে কাজ করব এবং পারলে লিখতে পারলে লিখব। এবার ক্লাস 6-এ আমি তখন পড়ছি। হঠাৎ আমার হাতে একটা বই চলে এলো সুকুমার রায়ের, এবং সেই কবিতার বইয়ের হাত গণনা কবিতাটা আমার অত্যন্ত ভালো লাগলো। সেটা জ্যোতিষ বিরোধী সুকুমার রায়ের একটি কবিতা। ওই কবিতা পড়ে আমি তখনই ঠিক করলাম যে ধর্মের বিরুদ্ধে শুধু লড়াই নয়, এই যে জ্যোতিষ যা মানুষকে প্রতি মুহূর্তে ঠকায়, এই জ্যোতিষের বিরুদ্ধে আমার সারা জীবনের একটা লড়াই থাকবে। এবং এইটা মাথায় রেখে, ওই ষষ্ঠ এবং পঞ্চম শ্রেণীর অভিজ্ঞতা মাথায় রেখে আমি পরপর দুটো বই লিখেছিলাম অনেক পরে, অনেক বয়সে এসে। প্রথম বইটা ছিল কুসংস্কার ও বিকল্প ভাবনা, যে বইটা সম্পাদনা করেছেন হেতুবাদী পত্রিকার সম্পাদক সাধন বিশ্বাস। আর সুকুমার রায়ের জ্যোতিষ বিরোধী যে বইটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের শাস্ত্র জ্যোতিষ। এই দুটো বই আমার এই দুটো শ্রেণীর অভিজ্ঞতায় আমি অনেক পরে লিখেছিলাম। আমি করলাম কি, তখন হঠাৎ আমি খানিকটা হাফ সাধু হয়ে গেলাম। মানে তখন আমি নিরামিষ খেতে শুরু করলাম, ধুতি পাঞ্জাবি পরতাম এবং আমি ঘট পুজো করতাম, ঘট পূজারী হয়ে গেলাম। মাঝে মাঝে শ্মশানে গিয়ে আমি ধ্যান ট্যানও করতাম পুরোপুরি। এবং আমি তখন আমার ঘরে 30টা দেবদেবীর ঘট পাঠিয়ে আমি ঘট পুজো করি। তার মানে একদিকে ঘট পুজো, একদিকে শ্মশানে ধ্যান, এইদিকে নিরামিষ খাচ্ছি। এবং এই করে ওই বয়সে, আমি তখন 8-এ পড়ি, সেই বয়সে আমার ধর্মজীবনটা এইভাবে আবার শুরু হলো। সম্পূর্ণ একটা উল্টো জায়গায় আমি বোধহয় চলে গেলাম। এবং তখন আমি নিয়মিত গীতা পাঠ করতাম, প্রতিদিন একবার গীতা সম্পূর্ণ পাঠ করতাম। কিন্তু গীতা মাহাত্ম্য পড়তে গিয়ে আমার একটা জায়গায় খটকা লাগলো। সেখানে বলা আছে প্রতিদিন গীতা পাঠ করলে তার নাকি অক্ষয় স্বর্গ হয় ইত্যাদি অনেক কিছু। আমার মনে হলো এগুলো লোক দিয়ে দিয়ে বোধহয় গীতা পাঠ করানোর একটা ব্যবস্থা। তো যাই হোক, তবু আমি পাঠ করছি। তখন আমার থেকে 2 ক্লাস উপরে পড়তেন আমার এক বন্ধু, আমার পাড়ার। সে আমার একটা প্রগতিশীল পরিবারের ছেলে। আর ও আমাকে প্রথম যে বইটা দিল সেটা হচ্ছে সমাজ ও সভ্যতার ইতিহাস, রেবতীভূষণ বর্মনের লেখা। এই রেবতী বর্মনের বইটা পড়ে আমার জীবনে ওই আবার পঞ্চম শ্রেণীর বোধহয় ভাবনাটা চলে এলো। এবং তখন আমার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো। আমি আস্তে আস্তে আমার মনের মধ্যে প্রশ্ন, কৌতূহল এগুলো তৈরি হতে শুরু করলো। এবং সত্যি কথা বলতে কি, আমি যখন 10ম শ্রেণীতে উঠলাম তখন এই ধরনের আরো কিছু বই আমাকে পড়তে দিয়েছিল আমার সেই সিনিয়র ফ্রেন্ড। তার মধ্যে নৃতত্ত্ব ছিল, সমাজবিদ্যা ছিল, কিছু দর্শনের বইও ছিল। আমি সেই বয়সে সমস্ত বইগুলো পড়েছি বটে ধৈর্য নিয়ে, কারণ পড়াতে আমার কোনো অধৈর্য ছিল না। বুঝি বা না বুঝি আমি সেই সময় সব বই বুঝিও নি অনেক কিছু।
কিন্তু এই পড়তাম। এবার পড়তে 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 আমার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে, আমি বুঝতে পারলাম। সেই মুহূর্তে পরিবর্তনটা এতটাই বেশি হয়ে গেল যে আমি আমার যে ধর্মের কাজকর্ম সেগুলো আস্তে 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 সেখান থেকে সরে আসতে শুরু করলাম। আমি আমার ঘট পুজো থেকে সরে এলাম, সরিয়ে দিলাম সেই দেবদেবীর ছবি এবং ঘটগুলো। আমি আবার ওই ধুতি ছেড়ে প্যান্ট শার্ট পরতাম। আমি আবার আমিষ খেতে শুরু করলাম এবং আমিষ খাওয়াটা এমন জায়গায় পৌঁছে গেল, বলতে আপত্তি নেই, যে আমাদের প্রাচীন ঋগ্বেদের যুগে মুনি ঋষিরা যে মাংসটা খেতেন, গোমাংস, আমি তখন আবার গোমাংসেতেও চলে গেলাম। আমার ওই 10ম শ্রেণীতে পড়ার সময় একবার সাপে কামড়ালো, 6 মাসের মাথায় দ্বিতীয়বার সাপে কামড়ালো এবং কলেজ জীবনে আবার তৃতীয়বার সাপে কামড়ালো। আমি তখন প্রথম জানলাম জীবনে যে সাপ বিষধরও হয়, নির্বিষও হয়। প্রথম 2টো সাপে ছিল নির্বিষ, আমার কোনো অসুবিধা হয়নি। একটা অসুবিধা হয়েছিল, প্রথম কামড়ের পরে পাশে একটা সোনার দোকান ছিল, নাইট্রিক অ্যাসিড আমার এই দংশিত জায়গায় ঢেলে দেওয়া হয়েছিল। সেই ঘাটা 6 মাস লেগেছিল শোকাতে, কিন্তু সাপের কামড় থেকে কিছু হয়নি। এবং সেই অভিজ্ঞতায় আমি কিন্তু একটা পরে বই লিখেছিলাম, জনজীবনে সাপ, এবং এই বইটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং তার একটা পুরো অধ্যায় ছিল যেখানে আমি সাপ ঘিরে যত রকম বিশ্বাস কুসংস্কার সেগুলো কিন্তু আমি এই বইতে তুলে ধরেছি। তো এখন যেটাকে একাদশ শ্রেণী বলা হচ্ছে, আমি মাধ্যমিক পাশ করার পরে তখন ছিল প্রে ইউনিভার্সিটি, কলেজে পড়লাম। এবং কলেজে পড়তে গিয়ে আমি যা হয় আর কি, আমি রাজনীতির খপ্পরে পড়লাম। খপ্পর শব্দটা ব্যবহার করলাম কারণ রাজনীতি আসলে আমার কোনোদিনই তেমন ভালো লাগেনি। সেই রাজনীতিটা পুরোপুরি ব্যক্তি, পরিবার এবং রাজনৈতিক দল নির্ভর, এবং সেই খানিকটা ব্যক্তি স্বার্থগন্ধি। তো এই করতে করতে আমি যখন বিএ অনার্স নিয়ে পার্ট 1 পাস করলাম, তখন বাবা বাংলাদেশে আমার জন্য একটা সম্বন্ধ ঠিক করলেন। সেটা হচ্ছে বাবা ব্যবসায়ীর যে মহাজন, তার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। প্রচুর টাকা পয়সা, সোনা দানা এবং স্বজাতি, স্বগোত্র, স্বজেলা ইত্যাদি বিবেচনা করে বিয়েটা হবে। তো যাই হোক, আমি সেটা আটকানোর জন্যে আমার কলেজেরই মর্নিং সেকশনে পড়তো একটি মেয়ে, তাকে আমি কিন্তু একদম আউটরাইট খোলাখুলি প্রপোজ করলাম যে আমি তোমার সাথে প্রেম করতে চাই। অর্থাৎ আমার যখন 40 বছর বয়স, তখন আমার পুত্রের বয়স 22 ছাড়িয়ে গেছে। সুরেশ কুণ্ডুর প্রকাশিত বইয়ের সংখ্যা 50-এর অধিক। অন্ধবিশ্বাস ও কুসংস্কার বিরোধিতা থেকে শুরু করে জল জঙ্গল, জীববৈচিত্র্য কিংবা বিজ্ঞান সাংবাদিকতা থেকে ইংরেজি শিক্ষার নানান পদ্ধতি নিয়ে তিনি বই লিখে চলেছেন। মহাকাশ থেকে বাদাবন, পাখিদের কথা থেকে সাপেদের কথা, কিংবা রবীন্দ্রনাথ থেকে জসিমউদ্দিন, কিছুই তার বিষয়ের বাইরে নয়। সুরেশদা, আমি যতটুকু জানি 50-এর ওপর প্রায় বই লিখেছেন এবং অনুবাদ করেছেন। বিভিন্ন বিষয়ের ওপর লেখা সেই সমস্ত বইপত্র। আমি তার সব পড়েছি এমন নয়, কয়েকটা বই আমার ভীষণ প্রিয়। তার মধ্যে একটা বই এই মুহূর্তে মনে পড়ছে, কেন আমি পিতৃশ্রাদ্ধ করিনি। এই কেন আমি পিতৃশ্রাদ্ধ করিনি এই বইটা যুক্তিবাদী আন্দোলনের একটা হাতিয়ার বলে আমার মনে হয়েছিল। আর একটা বইয়ের উল্লেখ করব, সেটা 2007 সালেই সুরেশদা লিখে প্রকাশ করেছিলেন। সেটা হচ্ছে বার্টন রাসেলের ধর্ম ও বিজ্ঞান, রিলিজিয়ন এন্ড সায়েন্সের বাংলা অনুবাদ, ধর্ম ও বিজ্ঞান। এই প্রসঙ্গে বলি যে এই যে বইটা তিনি অনুবাদ করেছিলেন, সেটা তার একটা যে অবস্থান, তার যে বৈজ্ঞানিক বস্তুবাদী চিন্তাভাবনা, সেই অবস্থান থেকে তিনি করেছিলেন। কিন্তু আমার কাছে তার একটা অন্য দিক আছে। আমি দর্শনের ছাত্রী। 80-র দশকের মাঝামাঝি যখন আমি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছি, সেই সময় খুব অনুভব করতাম যে ইংরাজি থেকে বাংলায় অনুদিত দর্শনের বইপত্র খুব কম, এবং এই নিয়ে আমাদের অধ্যাপক মৃণালকান্তি ভদ্রের সাথে খুব আলোচনা হতো। মৃণালবাবু বলতেন যে বেশ কিছু বই ইংরাজি থেকে বাংলায় অনুবাদ হওয়া দরকার, দর্শনের বই। তিনি নিজে তখন এক্সিস্টেনশিয়ালিজম এবং জা পল সার্ত্রের
ফিলোসফি অ্যান্ড লিটারেচার নিয়ে কাজ করছেন, পরে সেটাও বই হয়ে বেরিয়েছিল। তারপর আমাদের পাঠ্য ছিল সিমোদা বোভার দ্য সেকেন্ড সেক্স, সেটা তখন অনুবাদ হয়নি, পরবর্তীকালে অনুবাদ হয়। তো এই যে রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স বার্ট্রান্ড রাসেলের, সেটাও তখন আমরা আলোচনা করতাম, অনুবাদ হওয়া দরকার। আজকে বিড়ালবাবু নেই, বেঁচে নেই। আজকে যদি উনি দেখতেন যে সুরেশ দা এই বইটা অনুবাদ করেছেন, র্যাডিক্যাল ইমপ্রেশন থেকে বইটা অনুবাদ হয়ে বেরিয়েছিল, তাহলে মৃণাল বাবু ভীষণ খুশি হতেন। শেষে আর একটা বইয়ের উল্লেখ করব, যেটা খুব সম্প্রতি আমার হাতে এসেছে, সেটা খুব আমাকে অবাক করেছে। আমি জানতাম না যে সুরেশ দা এত রবীন্দ্রসঙ্গীত প্রেমী এবং রবীন্দ্রসঙ্গীতের উপর তার এতখানি দখল আছে। বর্ষা সঙ্গীতে পরিবেশের রবীন্দ্রনাথ, এই তার নাম। কাজটা তিনি করেছেন যুগ্মভাবে মহুয়া ভট্টাচার্যের সঙ্গে। বইটা আমি পড়েছি, খুব সুন্দর, মনোজ্ঞ, অত্যন্ত সুখপাঠ্য, খুব সুন্দর বিশ্লেষণ আছে এবং অনেক তথ্য আছে। আমি সত্যি বইটা পড়ে সমৃদ্ধ হয়েছি। সময়টা কবে হবে আমার ঠিক মনে নেই, তবে সেটা 8-এর দশকের শেষ দিকে হবে। সেই থেকে আমাদের দুজনের পথ চলা শুরু, যে সংগঠনের মাধ্যমে আমি সুরজের সঙ্গে যুক্ত হই, তার নাম বিজ্ঞান চেতনা ফোরাম। এই বিজ্ঞান চেতনা ফোরাম দেখতে দেখতে 30 বছর পার করে ফেলল। এরপরে আমাদের যে মূলত কাজগুলো ছিল সেগুলো হচ্ছে যে বিজ্ঞান বিষয় নিয়ে চেতনা পত্রিকা প্রকাশ করা, এবং আমরা যারা বিজ্ঞান চেতনা ফোরামের সদস্য, আমাদের প্রায় সকলেরই হাতেখড়ি হয়েছিল, লেখালেখির হাতেখড়ি হয়েছিল সেই চেতনা পত্রিকার মাধ্যমে। এবং এ ব্যাপারে পথিকৃত অবশ্যই সুরেশ দা। আমাদের 2-1টা বইও প্রকাশিত হয়েছে। আমাদের সংগঠনের প্রায় প্রত্যেকেই যথেষ্ট ভালো করেই লিখতে পারেন, এবং এর মূল বা এর কাণ্ডারি কিন্তু সুরেশ দা। বিজ্ঞান চেতনা ফোরামের সাম্প্রতিক যে কাজ, যেটা পরিবেশের উপরে একটা অন্যতম প্রধান কাজ বলে আমি মনে করি, যেটাও সম্পাদিত হয়েছে সুরেশদার সম্পূর্ণ নেতৃত্বে বলবো। আমরা এই এলাকার প্রায় 4খানা খালকে নিয়ে আমরা দারুণভাবে আমরা সার্ভে করেছি। এই খালগুলো হলো বাণীকণ্ঠ, সিসিডি ক্যানাল, নোয়াই খাল এবং ফতেশা খাল। বিজ্ঞান চেতনা ফোরামের সর্বশেষ যে কাজ, যেটা বিশেষ করে উল্লেখ করা যায়, সেটা হচ্ছে যে এতদিন ছিল পত্রিকা প্রকাশনা, এরপর আমরা শুরু করেছি বই প্রকাশনা। বিজ্ঞান চেতনা ফোরামের পক্ষ থেকে আমাদের প্রথম বই প্রকাশিত হয়েছে বিজ্ঞান রসিকের ডায়েরি। এটা বিশেষ করে উল্লেখ করা, এবং আমরা এই কাজটাকে আরো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া বলেই আমরা মনে করি। হ্যাঁ, বিয়েটা তো হলো, এবং 2 বছরের মাথায় আমার সন্তানও হলো। তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, আমার জন্মভূমি বাংলাদেশ। সেই দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার জানার খুব কৌতূহল হলো। আমি যেদিন বাংলাদেশ স্বাধীন হল 1971 সালে, সেই স্বাধীনতা দিবসের পরের দিনই আমি চলে গেলাম বাংলাদেশে সপরিবারে। ওখানে যাওয়ার পরে স্থানীয় মানুষ একটা দাবি তুললেন যে যেহেতু তুমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, সুতরাং তোমাকে এখানে শিক্ষকতা নিয়ে, প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে তোমার ওই প্রাইমারি স্কুল, যা তখন ছিল ক্লাস 8 পর্যন্ত জুনিয়র হাই স্কুল, এটাকে আপগ্রেডেশন উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত উন্নীত করে তোমার ছুটি। লেগে গেলাম শিক্ষক হিসেবে স্কুল তৈরি করতে, এবং সেটাকে আমি হায়ার সেকেন্ডারি সায়েন্স, আর্টস, কমার্স 3টে বিভাগে সেটাকে করে এদেশে ফেরার কথা ভাবছি। সাব ডিভিশনের একটা SDO পত্রিকা বের করতেন, বরগুনা সংবাদ। তো আমি তার সাথে যুক্ত হয়ে আমি সাংবাদিকতা করেছি, গ্রামীণ সাংবাদিকতা। এবং আমি ওই ক্ষুধাটা খুব কাছে থেকে দেখেছি, কারণ 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। আমি লঙ্গরখানার দায়িত্বে ছিলাম প্রধান শিক্ষক হিসাবে। আমি, আমার স্ত্রী এবং পুত্র সেই লঙ্গরখানার খাবারই খেতাম সমস্ত মানুষের পাশে বসে। আমার কখনো কষ্ট মনে হয়, ক্ষুধাটা কষ্টের, কিন্তু এই খাওয়াটা কষ্টের নয়। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই ক্ষুধাটা আমি এত কাছে থেকে দেখেছি, আমার ওই সন্তান, আমার স্ত্রী দেখেছেন। সেটা নিয়ে আমার প্রথম এবং শেষ কাব্যগ্রন্থ ক্ষুধা কথা কয়। এবং এই গ্রামীণ সাংবাদিকতার অভিজ্ঞতায় এপার বাংলায় অনেক পরে আমি লিখেছি বিজ্ঞান সাংবাদিকতা, কারণ আমি এতক্ষণে বিজ্ঞান কর্মী, এবং আমার মনে হয়েছে বিজ্ঞান কর্মী এবং বিজ্ঞান সাংবাদিক এদের কোথাও মিল আছে, মেলবন্ধন হওয়া উচিত। এবং সামাজিক এই বিজ্ঞান আন্দোলন, পরিবেশ আন্দোলন এগিয়ে নিতে গেলে আমার মনে হয়েছে, আজও আমি উপলব্ধিতে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে বিজ্ঞান কর্মী এবং বিজ্ঞান সাংবাদিক যারা বিজ্ঞান দর্শনটা মানেন।
এই দুই তরফে সম্মিলিতভাবে লড়াই করলে আমাদের বিজ্ঞান আন্দোলনটা এই রাজ্যে অনেক এগোত। এবং আমার তৃতীয় বই বেঁচে থাকবো মাতৃভাষায় 1984 সালে আমি আমার মস্তিষ্ক সন্তান, পরে অনেক মানুষ তার সাথে যুক্ত হয়েছেন, বিজ্ঞান চেতনা ফোরামের জন্ম হলো 1984 সালে এবং তারপর থেকে চলছে বিজ্ঞান চেতনা ফোরামের আন্দোলন। 1990 সালে এসে আমরা আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে গোটা উত্তর 24 পরগনায় জেলায়, কলকাতায় গণদর্পণ, ব্রেজরায় এবং গোটা উত্তর 24 পরগনায় জেলায় বিজ্ঞান চেতনা ফোরাম এর তৎকালীন সম্পাদক হিসাবে আমি দায়িত্বটা কাঁধে তুলে নিলাম যে মরণোত্তর চক্ষু এবং দেহদানের আন্দোলনটা বিজ্ঞান চেতনা ফোরাম করবে। এবং এই অভিজ্ঞতাগুলোকে নিয়ে আমি আবার কলম তুলে নিলাম, 3খানা বই লিখলাম। রক্তদান, চক্ষুদান, দেহদান 1995-তে লিখলাম। 2002-তে লিখলাম মরণোত্তর চক্ষু এবং দেহদানের কথা। প্রথম বইটা লিখেছিলাম প্রশ্নোত্তরে, দ্বিতীয়টা প্রবন্ধ এবং তৃতীয় বইটি লিখলাম রক্তের নানা কথা। আমার এই অভিজ্ঞতা ফসল হিসাবে 3টে বই লিখলাম। 1990 সালে এলাম। 1990 সালে এসে বিজ্ঞান চেতনা ফোরামের মুখপত্র চেতনা নামে পত্রিকাটার জন্ম নিল। ঋগ্বেদ সংহিতায় প্রথম তো অনেক প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন সেই সময়ের মুনি ঋষিরা। তাই প্রশ্নটাকে কেন বিজ্ঞান এগিয়ে নিতে পারল না সেভাবে, কেন ধর্ম কি প্রয়োজনে প্রশ্নগুলোকে কবরে পাঠাল, এই জায়গাটা ধরে আমি চিন্তা ভাবনা করে 4খানা বেদ পড়লাম, নূতন করে ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি পড়ে এই সমস্ত ধর্মগ্রন্থে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে দিয়ে আমি একটা বই লিখলাম, প্রশ্ন যখন পৃথিবী পাল্টায়। আমার একটি নাটকের দল আছে, নাম শ্রুতিঘর। এই শ্রুতিঘরে আমার বাচ্চাদের একটি দল গ্রুপ আছে, একটু বড়দেরও গ্রুপ আছে। সুরেশ কুন্ডু মহাশয়, সুরেশদার সঙ্গে আমার আলাপ হয়ে যাওয়ার পরে আমি সুরেশদাকে বলেছিলাম আমি বাচ্চাদের দিয়ে পরিবেশের উপরে কিছু কাজ করতে চাই। তা সুরেশদা তখন আমার এই একটা নাটক লিখে দিয়েছিলেন, যেটা হচ্ছে জ্ঞানীদের উপহার নাটকটির নাম। সেই নাটকটা ছিল সমস্ত পশু পাখি, গাছপালা, সমস্ত তাদের মুখ দিয়ে যে পৃথিবী কিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং তারা চাইছে পৃথিবীকে বাঁচাতে, সেটার উপরে এটা লেখা। এবং তারা চাইছে যে শান্তি, জল, এরাও বলছে শান্তি, আলো, এরাও আছে এর মধ্যে, যে শান্তি আনতে হয় পৃথিবীতে। এবং এটা একমাত্র পারে মানুষই, আর মানুষ নিজের প্রয়োজনে কিন্তু এই পরিবেশকে বাঁচাতে হবে, তাহলে নিজেরাও তারা বাঁচবে। এটাই ছিল এটার বক্তব্য। তারপরে আমার সুরেশদার আরেকটি নাটক লেখা, যেটা হচ্ছে নোয়াই নাটক। আমি নোয়াই বলছি, এখানে আমাদের একটি নোয়াই খাল আছে, যেটা আমাদের মধ্যগ্রাম এবং নিউবায়াপুরকে সংযোগ করে রেখেছে। তা আমি এই নৃত্যনাট্যের মাধ্যমে, আমি এখানকার একটি মেলা হয় সুভাষ মেলা, সেই সুভাষ মেলাতে আমি এটা নাচের মাধ্যমে এবং অভিনয়ের মাধ্যমে এটাকে পরিবেশন করেছিলাম। তারপরে নাটকটা হচ্ছিল, আমি সুরেশদাকে বলেছিলাম যুদ্ধ বিরোধী, ভীষণ যুদ্ধ, চতুর্দিকে যুদ্ধ লাগছে, তাই যুদ্ধ বিরোধী কোনো নাটক যদি আমাকে একটু লিখে দেন আমি তাহলে বাচ্চাদের দিয়ে করবো। তা সুরেশদা আমাকে লিখে দিয়েছিলেন এবং প্রতিবারই সুরেশদা, যখনই আমি বলেছি সুরেশদা কিন্তু আমাকে কোনোদিন ফেরাননি, সুরেশদা করে দিয়েছেন আমাকে। এই যুদ্ধ বিরোধী নাটকটার মধ্যে পরিবেশের উপরেই নাটকটা কিছুটা ছিল এবং যুদ্ধ কিভাবে মানুষকে ধ্বংস করে এবং মানুষের ফ্যামিলি, পরিবারকে ধ্বংস করে দেয়, এই হচ্ছে এই 3টে নাটক নিয়ে আমি সুরেশদার সঙ্গে কাজ করেছি। এবং সত্যি কথা বলতে গিয়ে সবসময় সুরেশদা আমাকে উৎসাহিত করেছেন এই ব্যাপারে। এছাড়া আর আমাদের বাচ্চারাও ভালোই করে, আমার সঙ্গে তারা থাকে। এবং সত্যি কথা বিজ্ঞান চেতনা ফোরামের সঙ্গে সুরেশদার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করি, ধন্য মনে করি। 1993 সাল আমরা বিয়ে করেছি, তহমিনায় একদিন চিঠি লেখে যে আমরা মৃত্যুর পরে মরণোত্তর দেহদান এই অঙ্গীকার করতে চাই। এবং আমরা নিজেরাই রাজি ছিলাম, ভাবছিলাম কি করা যায়। সুরেশদার সংগঠন বিজ্ঞান চেতনা ফোরামে কোনো একটা পত্রিকায় জানতে পারলাম যেরকম সুরেশদার কাজটা করছেন, সেখান থেকে ঠিকানা নিয়ে চিঠি দেওয়া। সুরেশদার পোস্ট কার্ডে চিঠি দিয়েছিল তখন।
চিঠি পেয়ে বারাসাত পাইওনিয়ার পার্কে আমাদের বাসায় এক সন্ধ্যে চলে এলেন এবং সেদিনকে মহত্ব দেহদানে অঙ্গীকারে সই করলাম এবং সুরেশদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব, পারিবারিক আত্মীয়তার সম্পর্কই তৈরি হয়ে গেল এবং ঘটনাচক্রে বিজ্ঞান চেতনা ফোরামের সঙ্গেও আমরা যুক্ত হয়ে গেলাম এবং এই আন্দোলনটার সঙ্গে আমরা কম বেশি থাকার চেষ্টা করছি সবসময়। আর সুরেশদার কাজের পরিধি শুধু এই মরত্ব দেহদান বা চক্ষুদান, এটা তো একটা বড় কাজ। মরত্ব দেহদান, চক্ষুদান অনেকে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণের জন্য বলেন, এটা নিশ্চয়ই চিকিৎসা বিজ্ঞানের বা মানব কল্যাণের ব্যাপার, কিন্তু এর সঙ্গে আমাদের কিন্তু ফার্স্ট পয়েন্ট, আমাদের যদি কেউ প্রশ্ন করেন, জানতে চান যে কেন আপনারা করলেন, যে আমরা মৃত্যুর পরে আমাদের দেহটাকে নিয়ে কেউ কীর্তন করুক বা ওই রাম নাম সত্যায় বা হরিবোল বা আল্লাহ আকবর এসব করার সুযোগটা দিতে চাই না বলেই একেবারে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের মৃত্যুর পরেও যেন একটা বহাল থাকে এই ইচ্ছা থেকেই এটা করেছি। সুরেশদার বহুমুখী কাজ, সুরেশদার প্রচন্ড কষ্ট করে জীবনে এগিয়েছেন বা কষ্ট করে চলেছেন, কিন্তু সেটা আনন্দের সঙ্গেই। সুরেশদার মধ্যে কোনো সময় এটার প্রতিফলন ঘটেনি। অত্যন্ত মানবিক। আমার নিজেদের ব্যক্তিগত জীবনেও দেখেছি সংবাদ মাধ্যমে কাজ করতে যে বিপদটাই বেশি এসছে, এবং সুরেশদাকে সে বিপদের কথা বললে সাধ্যমতো কারোর কাছে নিয়ে গেলে একটা কর্মসংস্থান হতে পারে, এমন জায়গাটাও সুরেশদা অন্তত আমার জীবনে ঘটেছে, সুরেশদা বলেছেন এবং সে অনুযায়ী কাজও হয়েছে আমার। এটা একেবারে ব্যক্তিগত জায়গা থেকে বললাম, বাট মানবিক জায়গাটা ধরার জন্য সমস্যাটা সুরেশদা অনুধাবন করতে পারতেন। আর তো সুরেশদা বিজ্ঞান আন্দোলনের যখনই কোনো বিষয় নিয়ে খুব কুসংস্কার মাথাচাড়া দেয় সমাজে, সুরেশদা সে বিষয়টা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সুরেশদা একাকী, অনেক ক্ষেত্রে একাকী ফিরেছেন, এখন অবশ্য সঙ্গী দল একটা তৈরি হয়েছে, সেটা সুরেশদা নিষ্ঠার জন্যই হয়েছে, এটা বলতেই হয়। সুরেশদা প্রচুর বই লিখেছেন, বইগুলো সুরেশদা যে বইগুলো লিখেছেন সেগুলো সুরেশদার বিশ্বাসের জায়গা থেকেই লিখেছেন। মানে বই লেখার জন্য বই লেখা তা না, যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়গুলোকে নিয়ে লিপিবদ্ধ করা, বই লেখা ইত্যাদি কাজ করছেন। সারা জীবনই তো শিক্ষকতা করলাম, উপর বাংলায় শিক্ষকতা করেছি, শিক্ষকতা করেছি এপার বাংলাতেও, ইংরেজি পড়িয়েছি, বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের। তো আমি এই ইংরেজি শেখানো নিয়ে আমার 11খানা বই আছে, কিন্তু ইংরেজি শেখানোটাই আমার মূল উদ্দেশ্য ছিল না। আমার মূল উদ্দেশ্য ছিল যে মাতৃভাষার সঙ্গ প্রসঙ্গ অনুষঙ্গে আমার বাংলাভাষী ছেলেমেয়েরা ইংরেজিটা শেখুক, এবং আমাদের বাংলা মাধ্যম বিদ্যালয়গুলোতে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত রবীন্দ্রনাথের ইংরেজি পড়ানো যেত, সে চিন্তা হয়নি। দুজন পড়ুয়া, অত্যন্ত বিষম বয়স তাদের, একজন 42 একজন 5, এই দুজনকে আমি রবীন্দ্রনাথের ইংরেজি বই থেকে পড়িয়েছিলাম এবং দুজনে সমানভাবে রেসপন্স করেছে, তারা ইংরেজিটা শিখেছে। সুতরাং আমার মনে হচ্ছে আজকে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম বিদ্যালয়ে রবীন্দ্রনাথের এই বইগুলো থেকে সিলেবাস তৈরি করে সেটা পড়ানো সম্ভব। এইভাবে 1997 সাল এসে গেল। 97 সালে আমার পিতৃবিয়োগ ঘটে। 2002 সালে আমার মা মারা যান। কিন্তু 1997 সালে আমার পিতৃবিয়োগের পর আমাকে বলা হয়েছিল পিতৃশ্রাদ্ধ করতে, শান্তি সস্তায়ন করতে। আমি কিছু করিনি। কি করেছিলাম? পুরোহিত দর্পণ, যেখানে এইসব কাজকর্মের একটা প্রয়োজনীয়তার কথা বলা আছে, আমি সেই বইটা পড়েছিলাম। সেই বইটা পড়ে আমি দেখলাম যে আমার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মাতা, তাদের শ্রাদ্ধ করা, শান্তি সস্তায়ন করার মানে হচ্ছে তাদেরকে আমাকে ভাবতে হচ্ছে মরণোত্তর ভূত প্রেত এবং কাক, এবং ওই যে একটা চাবি জ্বলানো হয়, লোহার চাবি, ওটার কারণ হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা, যে আমাকে যাতে আমার বাবা মা না চিনতে পারে, প্রায়ত বাবা মা, কারণ ভূত প্রেত হিসাবে আমার ঘাড়ে চেপে বসতে পারে, সেই তাদেরকে আটকানোর জন্যই চাবিটা পড়তে হয়। এগুলো পড়ার পরে আপনারা বলুন তো, কোনো সন্তানের পক্ষে কি সম্ভব
প্রায়ত বাবা মাকে এই সমস্ত ভাবা, ভূত প্রেতাত্মা অমুক তমুক ইত্যাদি কাক, আমি কিছু করিনি। এবং এই পিতামাতার মৃত্যুর সমস্ত যন্ত্রণাকে জড়ো করে আমি বই লিখেছিলাম 1997-তে, কেন আমি পিতৃশ্রাদ্ধ করিনি। গোটা ভারতবর্ষের সম্ভবত প্রথম কাজ সেটা হচ্ছে গ্রামাঞ্চলে নয়, কোনো পৌরসভায় জীববৈচিত্র্যের নথি তৈরি করা, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। 2006 সালে বর্ধমান পৌরসভায় 23টা ওয়ার্ডে আমরা জীববৈচিত্র্যের কাজটা করেছি। দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা যে নোয়াই খাল আছে, যেটা ব্যারাকপুরের বর্তিফিল থেকে শুরু হয়ে হারোয়া গ্যাঙে পড়েছে 30 কিলোমিটার, নৌকা যুগে আমরা ক্ষেত্র সমীক্ষা করেছি। এই দুটো ঐতিহাসিক কাজ আমরা করেছি এই সময়ের মধ্যে। আমার দাদা সুরেশ কুণ্ডু, উনি আর আমি যৌথভাবে একটি বই বের করার লেখার চেষ্টা করেছি। সেই বইটা হচ্ছে বর্ষা সঙ্গীতে পরিবেশের রবীন্দ্রনাথ। তা বইটা তৈরি করার সময় আমার দিকটা ছিল হচ্ছে রবীন্দ্রনাথের বর্ষা সঙ্গীতের দিকটা। উনি সঙ্গীতটাকে কিভাবে কি সঙ্গীত রচনা করেছেন বা কি ধরনের সঙ্গীত উনি গেয়েছেন, সেই ধরনের শুধু সঙ্গীতের দিকটা আমার দেখার বিষয় ছিল। আর দাদার বিষয় ছিল যে দাদা দেখেছেন বর্ষা সঙ্গীতে রবীন্দ্রনাথ পরিবেশ নিয়ে কতটা চিন্তা করেছেন, পরিবেশের ব্যাপারে উনি কি ভেবেছেন, কি দেখেছেন। এই দুটো দিক একসঙ্গে যুক্ত করে এই একটা বই বের করার চেষ্টা সুরেশ দা মানে যিনি আর কি সুরেশ কুণ্ডু, এই বইয়ের যিনি প্রধান লেখক, তিনি এবং ওনার সহযোগিতায় আমি যেটুকু পেরেছি সেইটুকু কাজ করেছি, করে বইটাকে তৈরি করার চেষ্টা করেছি। বর্ষা সঙ্গীতে পরিবেশের রবীন্দ্রনাথ, আমার মনে হয় বইটা একটু নতুন ধরনের, একটা অন্য ধরনের সংযোজন, যেটা আমার দাদা সুরেশ দা এই সংযোজনটা করার চেষ্টা করেছেন। এবং ওনাকে খুব মানে আমি সবসময় যার জন্য ওনাকে আমার একটা ধন্যবাদ দেওয়ার কথা, যে রবীন্দ্রনাথকে উনি শুধু গানের মধ্যে আবদ্ধ রাখেননি, উনি রবীন্দ্রনাথকে গান থেকে বা নাটক, নোভেল, উপন্যাস এইসবের দিক থেকে একটু বের করতে পেরেছেন। এটাই হচ্ছে আমার সব থেকে এই মানে আমার তো পাওয়ার দিক। এবং বইটা যারা পাঠকরা পড়বেন তারাও আশা করি এখান থেকে এই কিছু জিনিস পাবেন। এবং বর্তমানে পরিবেশ নিয়ে যত রকম বিভ্রান্তি হচ্ছে, মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, আমার আশা যে এই বিভ্রান্তি অনেকটা কাটবে। আমি সুরেশ কুণ্ডু বাবুর সাথে আজকে প্রায় 8 মাস ধরে আমার সঙ্গে ওনার পরিচিত। উনি দেহদান চক্ষুদান যে আন্দোলন সংগঠিত আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, তার একজন কর্ণধার হিসেবে ওনাকে আমি নিয়েছি বা মনে করি। উনি দেহদান চক্ষুদান শুধু নয়, উনি বিজ্ঞান চেতনাকরণের পক্ষ থেকে আমাদের এই যে রক্তদান এবং পরিবেশ, এই পরিবেশ স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু উনি কাজ করে চলেছেন। আমি নিজে একজন চিকিৎসক এবং পরিবেশ নিয়ে আমার ডক্টরেট করা আছে। সেই যোগসূত্র ধরেই আমাদের দুজনের মধ্যে মেলবন্ধন, এবং আমরা একসঙ্গে সেই বিষয়ে কিন্তু কাজ করতে উদ্যোগী হয়েছি। এবং ওনার অনুপ্রেরণা কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রেরিত করেছে। আমরা এরই মধ্যে আমাদের স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যে অখণ্ড মণ্ডলাকার আশ্রম আছেন আমাদের বারাসাত অশ্বিনী পল্লীতে, সেখানে আমরা প্রায় 60 জনের উপরে লোকের চক্ষুদান করেছেন। এবং আমার মনে হয় কোনো ধর্মীয় স্থানে এরকমভাবে দেহদান বা চক্ষুদানের যে ঘটনা, এটা বোধহয় সর্বপ্রথম এটা হলো আমাদের এই স্বরূপানন্দ পরমহংসদেবের আশ্রমে, যার প্রধান উদ্যোক্তাই হচ্ছেন আমাদের সুরেশবাবু। পরিবেশ, কারণ বর্তমানে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত রোগ বা যে সমস্তগুলো হচ্ছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ক্লাইমেট চেঞ্জের জন্য কি সমস্ত রোগগুলো হচ্ছে। ক্লাইমেট চেঞ্জটা কেন হচ্ছে? পরিবেশ দূষণের জন্য হচ্ছে। পরিবেশ দূষণ মানুষই তৈরি করে, মানুষকে এটাকে বন্ধ করতে হবে। এই আন্দোলনটা, এই পরিবেশ রক্ষা এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত যে আন্দোলনটা, এটা আমরা একসঙ্গে আমরা শুরু করে দিয়েছি। আমরা এটা আরো বিস্তারিতভাবে চারিদিকে করে চলবো। সঙ্গে চলবে আমাদের দেহদান এবং চক্ষুদান আন্দোলন, পরিবেশ দূষণ, এই সমস্তগুলো নিয়ে
মানুষকে সচেতন করা এবং সেই আন্দোলনটা যাতে আরো ভালো করে তৈরি করা যায় সেটা আমরা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমরা কাজ শুরু করেছি। সুরেশবাবু তার অন্যতম কর্ণধার, তার সাথে আমি যুক্ত হতে পেরে একজন চিকিৎসক হিসেবে আমাকে আমি ধন্য মনে করছি। 2014 বইমেলা অনেক দিনের পরিশ্রমের একটা বই প্রকাশিত হয়েছিল। বইটার নাম বই ও বই পড়া। প্রথম টালির বই সুমের সভ্যতায়, সেখান থেকে শুরু করে 2014 পর্যন্ত মোটামুটি বইয়ের সমস্ত ভাবনা নিয়ে আমার এই বইটা লেখা। আমি বইটা উৎসর্গ করেছি দুজন পেটুক পাঠককে। তারা আমার অনুজপ্রতিম বন্ধু, একজন চন্দননগরে রাজেশ দত্ত এবং একজন শৈবাল দত্ত। আরেকজন এই বইয়েরই একটা চরিত্র। বই পড়ার যে পেটুক পাঠকতা, সেটা আরেকটি মেয়ে আছে, সোশ্যালজি অনার্সের মেয়ে, যে এই মুহূর্তে আমার বইয়ের সমস্ত প্রুফ দেখছে, তমালি সাহা। ওর কাছ থেকে শুনে আমি অবশ্য লিখেছি ওর চরিত্রের কিছু কথা। রবীন্দ্রনাথের ঋতু সঙ্গীতগুলোতে আধুনিক পরিবেশ ভাবনার প্রাথমিক স্তরটা কিভাবে ছিল, সেই জায়গাটা ধরে আমি একজন স্কুল শিক্ষিকা এবং রবীন্দ্রসঙ্গীতবিদ মহুয়া ভট্টাচার্য, ওর সাথে যৌথভাবে আমি লিখলাম বর্ষা সঙ্গীতের পরিবেশে রবীন্দ্রনাথ। এবং সেই বইটায় আমি এটা বলার চেষ্টা করেছি যে বর্ষা ঋতু রবীন্দ্রনাথের মধ্যে কিভাবে পরিবেশ ভাবনাগুলোর তৈরি করেছিল এবং সেই ভাবনা থেকে তিনি কিভাবে গান লিখলেন, এবং আধুনিক যে পরিবেশ সংকট, তার কিছু ভাবনা ইতিউতি আছে কিনা তার গানের মধ্যে, সেটা আমরা খুঁজে বলার চেষ্টা করেছি। আমরা এবার পরমাণু বিদ্যুতের কথায় যাব। পরমাণু বিদ্যুৎ, পরমাণু চুল্লি বিরোধী বিদ্যুৎ, পরমাণু বোমা বিরোধী যে আন্দোলন, তার সাথে আমি নিজেকে যুক্ত করেছি দুটো বই লিখে। 1997 সালে আমি প্রথম বইটা লিখলাম। 7টি সংগঠন যৌথভাবে আমাকে লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে আণবিক প্রেম, মৃত্যুর পরোয়ানা। 2011 সালে যখন জাপানের ফুকুশিমার দুর্ঘটনা ঘটে, সেই প্রেক্ষিতে আমার এই বাংলার 32টি সংগঠনের যৌথভাবে কাঁচরাপাড়ার জয়দেব দে বিজ্ঞান কর্মী, তার উৎসাহ এবং উদ্দীপনায় ওই বইটির প্রকাশক। আমি ওই বইটা লিখলাম পরমাণু বিদ্যুতের বিকল্প চাই। 32টি সংগঠন গোটা বাংলায় সেই বইটি ছড়িয়ে দিয়েছে। আমি লিখলাম ভগৎ সিংয়ের জীবনী নিয়ে। ভগৎ সিং ফিরে দেখা, চন্দননগরে মানবতাবাদী সমিতি, ভারতীয় মানবতাবাদী সমিতির সুতপা বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ দত্ত, ওদের সক্রিয় সহযোগিতায় আমি এই বইটা প্রকাশ করতে পেরেছিলাম। সুরেশদার সঙ্গে আমাদের সম্পর্ক তো সুকুমার বলে দিয়েছে। 1993 সাল থেকে সম্পর্ক, সেই সম্পর্ক এখনো চলছে এবং আগামী দিন যতদিন আমরা বাঁচবো সেই সম্পর্কটা আমাদের মধ্যে থাকবে, এই দৃঢ় প্রত্যয় আমার আছে। তো সুরেশদাকে যদি আমরা মোটামুটি সুরেশদার জীবনটা যদি দেখি, 3টি ভাগে আমি দেখি। একটা হচ্ছে সাংগঠনিক দিক, একটা সামাজিক দিক, একটা হচ্ছে গিয়ে পারিবারিক। সামাজিক দিক দিয়ে যদি বলা যায় তো সুরেশদার অনেক কাজ আছে। রক্তদান, চক্ষুদান, দেহদান, মর্তন দেহদান, এগুলো যেমন কাজ, তেমনি সাম্প্রদায়িকতা বিরোধী, জাতপাত বিরোধী এই কাজগুলো সুরেশদা করে থাকেন। সেটা সুরেশদার যতটুকু তার সাধ্য তার মধ্যেই করে থাকেন। আমরা যখন বিয়ের পরে নানাভাবে ব্যর্থ ছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা উপেক্ষিত হয়েছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। তো সেই সময় ঘটনাচক্রে যখন আমরা দেহদান করা অঙ্গীকার করার জন্য সুরেশদাকে চিঠি লিখি, তার পরপরই সুরেশদা আমাদের সঙ্গে 7-5 জড়িয়ে পড়লেন। সেই থেকেই শুরু। তো সুরেশদার বাড়িতে আমরা খুবই সম্মানের সঙ্গেই গেছি। সুরেশদা আমাদের আমন্ত্রণ করে নিয়ে গেছেন। কোন সময়, যে সময়টা অনেক বাড়িতে অনেকের কাছে আমরা অপাঙ্ক্তেয় ছিলাম। তো সুরেশদার এই যে এটা একটা সামাজিক দিকের সঙ্গে সঙ্গে একটা পারিবারিক দিকও। একটা মানুষ, যে মানুষটা সবসময় বাইরের কাজে থাকেন,
সবসময় সমাজের কাজে থাকেন, অথচ পরিবারের প্রতিও তিনি যথেষ্ট দায়িত্বশীল। কেননা তার ছেলে মেয়েদের তিনি প্রতিষ্ঠা করেছেন, তারপর তাদের বিয়ে দিয়েছেন, এটাও তো একটা দিক। মানে তিনি তো সংসারটাকে উড়িয়ে দেননি। অথচ যে সময় সুরেশদার সঙ্গে আমাদের সম্পর্ক, সেই সময় কিন্তু সুরেশদার ছেলে চাকরি করতেন না, পড়াশোনা করতেন। সুরেশদার ছেলে চাকরি নিয়ে, তার বিদেশ যাত্রা নিয়ে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন, তবে আমার মনে হয় এটাই, সুরেশদা যে সময় খেতে পেতেন না, যে সময় টিউশনি করে সংসার চালাতেন, সেই সময়টা তিনি তো আরো টিউশনি করতে পারতেন, কিন্তু তা করেননি, পরিমিতের মধ্যে রেখেছিলেন। এবং সেই সময়টা তিনি এই যে বৃহত্তর আন্দোলনের মধ্যে নিজেকে যাপিত করেছিলেন। কিন্তু যে মানুষটা সময়, একটা যে কথা বলা ভালো, সুরেশদা কিন্তু সময় সম্পর্কে খুব কৃপণ। যখন যে কাজটা করবেন, যদি বলেন আমি 10 মিনিট থাকবো, ওটা 10 মিনিট থাকবেন। কিন্তু একটা সময় তো আমাদেরকে অপমানিত করে রাখা হয়েছিল, সেই সময়টা সুরেশদা আমাদের পাশে, আমাদের সাথে ছিলেন। এই যে আমার হাতে যে বইটা দেখছেন, তহমিনা রণক্ষেত্রে একা, এটাও সুরেশদারই উদ্যোগে করা। অনেকগুলো লেখার সংকলন, কিন্তু সুরেশদার উদ্যোগে করা। তো এই যে একটা মেসেজ দেয়া সমাজে, এটা যে তহমিনার মতো, সুকুমারের মতো মানুষরা যে একা থাকে না, একা লড়াইতে একা থাকে, কিন্তু সেই লড়াই অনেকেই আসছে, সুরেশদা এসেছেন, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। লোকটা একদম নাস্তিক, ঘরে পূজা আর্চা কিছু করতে দেয় না, করে না। সবসময় সংসার বলে তার কোনো চিন্তা ভাবনা ছেলে মেয়ের জন্য নেই, সবসময় শুধু পড়াশোনা আর লোকের উপকার করা, লোকের সাথে ব্যাস। কি বলবো, বিয়ের পর থেকে না খেয়ে, না মানে সংসার চলে না, তো তার বই কিনে এই যাবে, বই কিনতেই থাকবে, খাওয়ার না খাও, এই তার ভাবনা চিন্তা। তারপরের কাজ, মানুষের দেহ ঘিরে নানা রকম কুসংস্কার, অন্ধবিশ্বাস থাকে। তো সেই দিকটা নিয়ে আমি যে বইটা লিখলাম, সেটা হচ্ছে রোগ, সংস্কার, কুসংস্কার। তারপরে আকাশ, পৃথিবীর সমস্ত মানুষই সব দেশে সব থেকে বেশি তাকিয়েছে মাটি আর আকাশের দিকে। সুতরাং সেই আকাশ দেখেছে মানুষ তার গুহা জীবন থেকে, গুহার ভেতর থেকে উঁকি দিয়ে দিনের বেলা বা রাতের বেলা আকাশের তারা দেখত। সুতরাং সেই আকাশ ঘিরে অসংখ্য কুসংস্কারের জন্ম হয়েছে, অন্ধবিশ্বাসের বাড়বাড়ন্ত ঘটেছে। তো সেইটা পড়ে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি এই দুটোর তুলনামূলক আলোচনা করে আমার এই কাজটা হয়েছে, গল্পে আকাশ, গল্পে মহাকাশ। হ্যাঁ, 2005 সালে আমি এবং আমার স্ত্রী আমেরিকা গেলাম টুরিস্ট হিসাবে। তখন আমেরিকাতে আমার ছেলে পড়ত। তো সেখানে আমি যাওয়ার আগেই ছেলেকে বলেছিলাম, শহুরে আমেরিকা আমি খুব একটা দেখতে আগ্রহী নই, আমি দেখতে চাই গ্রামীণ এবং আধা শহর আমেরিকা। এবং সেইভাবে আমার ছেলে ব্যবস্থাও করেছি, বিশেষভাবে দেখেছি। সেটা হচ্ছে রেড ইন্ডিয়ান যাদের বলা হয়, বা নেটিভ আমেরিকান কিংবা আমেরিকান ইন্ডিয়ান, সেই তিনটে নামেই ওদেরকে বলা হয়। তাদের আবার ভূমিতে গিয়েছিলাম, ডাকোটা বলে একটা স্টেট, এবং সেখানে ওই নেটিভ আমেরিকানদের একজন লেখক, খুব প্রখ্যাত লেখক ডক্টর A.C. রস, তার সাথে ওই আমেরিকান মাঠের মধ্যে তাঁবু ফেলা যে বাসগৃহ, সেখানে আমি, আমার ছেলে সুমন, আমার স্ত্রী এবং ডক্টর রস আমরা ফটো তুলেছি। এবং ডক্টর রস একটা বই আমাদেরকে উপহার দিয়েছেন। বইটার ওদের ভাষায় নামটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওটার ইংরেজি করলে সাবহেডিং ইংরেজি নামটাও ছিল উই আর অল রিলেটেড, উই দ্য হিউম্যান বিংস অফ দিস ইউনিভার্স আর রিলেটেড হাউ। এইটা উনি এক্সপ্লেন করেছেন ওনার মতো করে। আমেরিকা থেকে ফিরে এসে আমি বিষয়টা নিয়ে লিখলাম, আমেরিকা গ্রামনগরের পথে পথে। এবং এই আমেরিকান ভ্রমণের পরে আমার মনে হলো যে আরো কিছু কাজ করা দরকার। সেই কাজগুলো করার জন্যেই আমি 3টে পত্রিকার সম্পাদনা করেছি।
একটা মুখপত্র চেতনার কথা আগেই বলেছি। পরবর্তী সময়ে বিজ্ঞান ও পরিবেশ বাংলা মাধ্যম পড়ুয়াদের জন্য, ইংরেজি মাধ্যম পড়ুয়াদের জন্য সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সম্পাদনা করেছি এবং সম্পাদনা করেছি বয়স্ক মানুষদের জন্য বিজ্ঞান ও পরিবেশ বার্তা। 4 দিন ধরে এত কথা বললাম, হয়তো ধৈর্যের পরে কারো কারো চাপ দিলাম বোধ হয়। তো আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই এত সব কাজ, পড়াশোনা, লেখালেখি, শিক্ষকতা, 2 দেশে দৌড়নো, এর বাইরেও কিন্তু আমার আরেকটা জীবন ছিল। আমি নাটক দেখতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, করতেও ভালোবাসি। আমি আমার যৌবনে যে ক্লাবের সাথে যুক্ত ছিলাম, সেখানে আমি একটা গল্প শরৎচন্দ্রের অভাগীর সর্বনাট্যরূপ দিলাম, আর রবীন্দ্রনাথের 2 বিঘা জমি, এটারও নাট্যরূপ দিয়েছিলাম। অভাগী এবং উপেন এই চরিত্রে আমি সেই বয়সে অভিনয় করেছি। এটা ফিরে এলো আবার 2010-এর পরে, এবং সেটা এলো আমার বিজ্ঞান এবং পরিবেশ আন্দোলনের জন্যেই। আমি এখানে এসে নাট্যরূপ দিলাম। নোয়াইখাল নিয়ে যেটা আমরা ক্ষেত্র সমীক্ষা করেছিলাম, তার একটা সিডি আমি তৈরি করেছিলাম, গান, কথা ইত্যাদি দিয়ে। কথা বলার একদম শেষ পর্যায়ে চলে এসে আমরা, আসলে বিষয়টা হচ্ছে এই যে আগামী প্রজন্মের উপরে তো আমার আশা ভরসা আছে, তাদের কাছে আমাদের প্রত্যাশাও আছে। সেই জায়গা থেকে আমি বলছি, আমি যেভাবে বিষয়টাকে বুঝেছি, বিজ্ঞান এবং পরিবেশ আন্দোলনটাকে, সেটাকে হচ্ছে বিজ্ঞান কর্মী হিসাবে, পরিবেশ কর্মী হিসাবে আমরা যদি মাঠে ঘাটে বাটে কাজ করতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে বিজ্ঞানের দর্শনটা। যদি পরিবেশের কাজ করতেও চাই, তাহলে পরিবেশ ভাবনার কিন্তু একটা দর্শন আছে বিজ্ঞানের মতোই, সেটাকে বুঝতে হবে। এবং এই দুটো দর্শন বুঝে যদি আমরা এই দুটো কাজ করি, তাহলে বাধা বিঘ্ন, বিপদ আপদ ইত্যাদি সমস্ত কিছুকে আমরা ঠিক ঠিক মোকাবেলা করতে পারব। এবং যারা বিজ্ঞান নিয়ে লিখছেন, যারা পরিবেশ নিয়ে লিখছেন, আমার মনে হয় বিজ্ঞানের দর্শন এবং পরিবেশের দর্শন তাদেরও বোধহয় পড়ে নেওয়া দরকার। শেষে বলি, আগামী প্রজন্মের জন্যে আমার জীবনে হতাশা নেই, আমার জীবনে নেতিবাচক কোনো ভাবনা এবং কথা নেই। আমি অত্যন্ত আশাবাদী এবং আমি হাল ছাড়তে বলছি না। অনেক মানুষ স্বপ্ন দেখছেন এই সময়ও, আমিও স্বপ্ন দেখি। এই স্বপ্নের ফেরিওয়ালা আমার এই রাজ্যে অনেক আছে। আমরা সবাই মিলে বিজ্ঞান এবং পরিবেশের দর্শন ভিত্তিক যে কাজ, দর্শনটাকে এগিয়ে নেওয়ার যে কাজ, সেই কাজ আমরা করতে পারবো সবাই মিলে। সেটাই আমার আশা, সেটাই আমার ভরসা। পরবর্তী প্রজন্মের কাছে সেটুকুই আমার প্রত্যাশা। 4 দশক ধরে বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের এই পথিক আজও অক্লান্ত। অজ্ঞানতা আর কুসংস্কারে জগদ্দল পাথরটাকে সরিয়েই তিনি সভ্যতার যাত্রাপথ নির্মাণে ব্রত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, একজন বিজ্ঞান কর্মী শুধুই আমৃত্যু আন্দোলনের সক্রিয় থাকতে হবে তাই নয়, মৃত্যুর পরও মরণোত্তর চক্ষু ও দেহদান করে আন্দোলনের জ্বলন্ত মশালটা ধরিয়ে দিতে হবে পরবর্তী প্রজন্মের হাতে।